overcurrent and unrestricted earthfall protection. Overcurrent and unrestricted earthfall protection. আনরেস্ট্রিক্টেড কথাটার মানে হচ্ছে যেখানে কোনো রেস্ট্রিকশন নেই, ঠিক আছে, মানে কোনো জোনের কোনো লিমিটেশন নেই, কোন জায়গা থেকে কোন জায়গায় ফল্ট হলে সেটা প্রোটেক্ট করবে তার মানে এরকম কোনো লিমিটেশন করে দেওয়া নেই, তাকেই বলা হচ্ছে আনরেস্ট্রিক্টেড, ঠিক আছে। এবং সেটা ওভার কারেন্ট টাইপেরই প্রোটেকশন হবে। তো আমরা দেখে নিই যে ট্রান্সফরমারের মধ্যে এই ধরনের প্রোটেকশন কিভাবে ডিজাইন করা হয়। ধরা যাক একটা ট্রান্সফরমারের ধরো আমরা সেকেন্ডারি ওয়াইন্ডিংটা নিয়ে কনসিডার করছি। হ্যাঁ, সেকেন্ডারিটা ধরো স্টার কানেক্টেড, আমরা খালি ট্রান্সফরমারের সেকেন্ডারিটা দেখাচ্ছি, প্রাইমারিটা কিন্তু দেখাচ্ছি না। মানে এই যে জায়গাটা দেখাবো এটা কিন্তু ট্রান্সফরমারের সেকেন্ডারি পার্ট। হ্যাঁ, ধরো সেকেন্ডারিটা স্টারে এরকম কানেক্টেড হয়ে আছে, এরকম স্টার কানেক্টেড হয়ে আছে ট্রান্সফরমারের সেকেন্ডারিটা। এবার সেখানে আমরা একটা প্রোটেকশন সিস্টেম করতে চাইছি। সেকেন্ডারিটা স্টার মানে অবশ্যই একটা নিউট্রাল পয়েন্টও থাকবে। এটা হচ্ছে ট্রান্সফরমার থেকে বেরিয়ে এসছে, মানে ট্রান্সফরমারের এইদিকে প্রাইমারিটা ছিল, আমি দেখালাম না, এদিকে কিছু প্রাইমারিটা কিছু একটা টাইপের ছিল, দ্যাট ইজ মানে মানে এখানে ওটা ইম্পর্টেন্ট নয়। আমার মেন ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ট্রান্সফরমারের সেকেন্ডারিতে এরকম আরওয়াইবি তিনটে ফেজ এরা স্টারে কানেক্টেড থাকলে তখন আমরা কিরকম ভাবে এরকম আনরেস্ট্রিক্টেড প্রোটেকশনটাকে কাজে লাগাবো। ঠিক আছে, তার মানে কি ট্রান্সফরমার থেকে তিনটে তার বেরিয়ে গেছে, ধরো তিনটে ফেজ বেরিয়ে গেছে, ঠিক আছে, তিনটে ফেজ এরকম করে বেরিয়ে গেছে, বেরিয়ে যায় কোথায়? ট্রান্সফরমার সাবস্টেশনে যদি তোমরা যাও দেখতে পাবে ট্রান্সফরমার থেকে যে তিনটে ফেজ বেরোয় না, এগুলো বেসিক্যালি কেবিলের মাধ্যমে চলে যায়, এগুলো কেবিল হয়, কেবিলগুলো চলে যায় তোমার একটা ইনকামার প্যানেলে, ঠিক আছে, ইনকামার একটা প্যানেল থাকে সেখানে চলে যায়। এবার ইনকামার থেকে ওটা চলে যায় কোথায়? বাস বারে। ইনকামার থেকে চলে যায় ইনকামিং ব্রেকার অন হলে ওটা বাস বারে পাওয়ারটা পড়ে, সেই বাস বার থেকে আউটগোয়িং ব্রেকারের মাধ্যমে ওগুলো বিভিন্ন লাইন বা ফিডারের মাধ্যমে বেরিয়ে যায়, ঠিক আছে। এবার মনে করো ট্রান্সফরমার তো এইটুকু পর্যন্ত ট্রান্সফরমারটা ছিল আমার, এইটুকু পার্ট পর্যন্ত আমার ট্রান্সফরমার থেকে বাইরে বেরিয়ে গেছে, এই ওয়াইন্ডিং পর্যন্ত ট্রান্সফরমারের ভেতরের অংশ, বাইরেটা তো পুরোটাই আউটসাইড। এবার এই আউটসাইডে যদি কোনো ফল্ট হয়, তো সেটাকে আইসোলেট করবার জন্য মানে ট্রান্সফরমার থেকে আপ টু কেবিল পর্যন্ত বা ট্রান্সফরমার থেকে যে কেবিল হলো, আমি একটু তোমাদেরকে একটু এক্সাম্পল হিসেবে বলি। ধরো এটা একটা ট্রান্সফরমার, ঠিক আছে, একটা সাবস্টেশনে এটা একটা ট্রান্সফরমার, এদিকটা ধরো প্রাইমারির দিক, এটা ধরো সেকেন্ডারির দিক, তিনটে ফেজ আছে। হ্যাঁ, আমি তিনটে ফেজ দেখাচ্ছি না, একটা করেই দেখাচ্ছি, সিঙ্গেল লাইন। তো ধরো এটা একটা ট্রান্সফরমার, ট্রান্সফরমারের মধ্যে একটা ইনকামিং ভোল্টেজ ঢুকেছে, এটাকে স্টেপ ডাউন করে ধরো একটা 33 কেবি ধরো ঢুকেছে, এবং সেটা ধরো স্টেপ ডাউন করে 11 কেবিতে কনভার্টেড হয়ে গেছে। 33 কেবি ধরো ঢুকেছে এবং সেটা ধরো স্টেপ ডাউন হয়ে 11 কেবিতে কনভার্টেড হয়েছে। এবার সেই 11 কেবি যেটা হলো এটা কেবিলের মাধ্যমে চলে যায় কোথায়? একটা চলে যায় তোমার ইনকামিং সার্কিট ব্রেকারে, ঠিক আছে, একটা কন্ট্রোল রুমের ভেতরে সার্কিট ব্রেকার থাকে, জেনারেলি ইনডোর টাইপের, সেখানে ইনকামিং সার্কিট ব্রেকারের মধ্যে এটা ঢুকে গেল। যে ইনকামিং ব্রেকারের মধ্যে ঢুকলো, এটা ধরো ইনকামিং ব্রেকার, ইনকামিং ব্রেকার থেকে ওটা অন করলে একটা বাস বার থাকে, বাস বারের মধ্যে পাওয়ার চলে যায়। তো সেই বাস বার থেকে অনেকগুলো কি থাকে, আমাদের আউটগোয়িং ব্রেকার থাকে, এটা ধরো একটা আউটগোয়িং ব্রেকার। আউটগোয়িং ব্রেকার থেকে ধরো আবার ওভারহেড লাইন অথবা কিছুটা কেবিল হয়, কেবিল হয়ে সেটা আইসোলেটার ভায়া হয়ে একটা ফিডার হিসাবে বেরিয়ে যায়। ধরো এটা একটা ফিডার নাম্বার 1, এটা ধরো আরেকটা ফিডার, এটা ধরো আরেকটা আউটগোয়িং ব্রেকার, সেখান থেকে ধরো আমার F2 বেরিয়ে গেল একটা আউটগোয়িং ফিডার, ঠিক আছে। এরকম সিস্টেমে জেনারেলি সাবস্টেশনে থাকে। এটা শুধুমাত্র ডিস্ট্রিবিউশন সাবস্টেশন নয়, ট্রান্সমিশন সাবস্টেশন হলে কি হতো, ট্রান্সমিশন সাবস্টেশন হলে এটা ধরো 132 কেবি ঢুকতো, দিয়ে 33 কেবি বেরোতো, দিয়ে ইনকামিং ব্রেকারে ঢুকতো, ইনকামিং ব্রেকার থেকে আউটগোয়িং 33 কেবি ফিডারগুলো বেরিয়ে যেত। এখন ট্রান্সফরমারের ভেতরে তো প্রোটেকশনের জন্য অনেক কিছু আমরা দেখলাম, ডিফারেন্সিয়াল প্রোটেকশন আছে, ঠিক আছে। এবার ট্রান্সফরমারের এখান থেকে বেরিয়ে কেবিলটা গিয়ে ইনকামিং ব্রেকারে ঢুকে গেল, এতদূর পর্যন্ত আমাদের ডিফারেন্সিয়াল প্রোটেকশন কাজ করে দেবে। কিন্তু তারপরে ধরো কোনো একটা যে আউটগোয়িং ফিডার বেরিয়ে গেছে, এই যে আউটগোয়িং একটা ফিডার সাবস্টেশন থেকে বেরিয়ে এসছে, কোনো ফিডারে ধরো একটা ফল্ট হলো, ঠিক আছে, কোনো ফিডারে ফল্ট হলো, তো সেই ফল্টকে আইসোলেট করবার জন্য কে কাজ করবে? কোনো ফিডারে যদি কোনো একটা লাইন টু আর্থ ফল্টই হোক বা একটা ধরো লাইন টু লাইন ফল্টই হোক, সেগুলোকে আইসোলেট বা
মানে সেটাকে এলিমিনেট করবার জন্য কাজ কে করবে? এই যে আউটগোয়িং, এগুলো কি? এগুলো তো একটা সার্কিট ব্রেকার, এগুলো তো একটা সার্কিট ব্রেকার, এরাই কাজ করবে। এই সার্কিট ব্রেকারের কোরেসপন্ডিং রিলে থাকবে, ঠিক আছে? এই সার্কিট ব্রেকারের কাজই হবে যে কোনো ফিডারে যদি কোনো ফল্ট হয় তাহলে সেটাকে, ঠিক আছে, সেই ফল্টটাকে আইসোলেট করা, এই সার্কিট ব্রেকারের তাই কাজ হবে। কিন্তু মনে করো এই সার্কিট ব্রেকার কোনো কারণে ফেল করলো, বা এই সার্কিট ব্রেকারের যে রিলে ছিল কোনো কারণে সে ফল্টটাকে ডিটেক্ট করতে পারলো না, তখন কি হবে? তখন তো সেই ফল্ট কারেন্ট যেটা আমার কোনো ফিডারের মধ্যে হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি ফিড তো হচ্ছে, পাওয়ারটা আসছে কোথা থেকে? মেন পাওয়ারটা তো ট্রান্সফরমার থেকেই আসছে না। এবার ধরো এই কোনো ফল্ট যদি এই লাইনে হয়, তাহলে এই সার্কিট ব্রেকারটা নর্মাল কন্ডিশনে বন্ধ হয়ে যাওয়ার কথা, অফ হয়ে যাওয়ার কথা। এবার যদি অফ হতে না পারে, কোনো কারণবশত যদি না পারে, তাহলে তো ফল্ট কন্ডিশনটা থেকেই যাবে, এবং ট্রান্সফরমারটা তখন সেই ফল্টটাকে ফিড করছে। তাতে কি হতে পারে? তাতে করে আমার ট্রান্সফরমারের যে ওয়াইন্ডিং সেগুলো তো নষ্ট হতে পারে, ট্রান্সফরমারও তো ড্যামেজ হতে পারে, ঠিক আছে? তো সেই কারণে কি করা হয়, যদি আমার এই আউটগোয়িং কোনো ব্রেকার যেটা ফেল যদি করে যায়, বা তার কোরেসপন্ডিং কোনো রিলে যদি কাজ না করে, তার জন্য আমরা ট্রান্সফরমারটাকে বাঁচানোর জন্য এই ধরনের কোনো এক্সটার্নাল ফল্ট যদি হয়, তার থেকেও যেন ট্রান্সফরমারটা বেঁচে থাকতে পারে, তার জন্য এখানেও একটা ব্যাকআপ প্রোটেকশন আমরা ব্যবস্থা করে রাখবো। মানে ইনকেস যদি এই সার্কিট ব্রেকার অফ না হয়, তাহলে যেন ট্রান্সফরমারের যে ব্রেকারটা আছে এইদিকে, ট্রান্সফরমারের যে সার্কিট ব্রেকার এখানে আছে ইনকামিং সাইডে, সেই ব্রেকারটা যেন অন্তত বন্ধ হয়ে যায়। তো সেইটা করবার জন্যই আমরা একটা প্রোটেকশন সিস্টেম ব্যবহার করি, তার নামই হচ্ছে আনরেস্ট্রিক্টেড আর্থফল প্রোটেকশন, ওভার কারেন্ট অ্যান্ড আনরেস্ট্রিক্টেড আর্থফল প্রোটেকশন, ঠিক আছে? ওভার কারেন্টও থাকে এটা। তো সেটা কিভাবে হয় দেখো, এখানে দেখো, এটা ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড, এটা হচ্ছে ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড থেকে, ঠিক আছে? না, প্রাইমারিটা আমরা এখানে দেখাইনি। তিনটে ফেজ আছে, তিনটে ফেজের কোরেসপন্ডিং আমার সিটি আছে। এটা ধরো রেড ফেজের সিটি, এটা ধরো আমার ইয়েলো ফেজের সিটি, এবং একইভাবে ধরো আমাদের ব্লু ফেজেরও সিটি আছে, ঠিক আছে? এরকম তিনটে ফেজের তিনটে সিটি আছে। এবার এই সিটিগুলোকে আমরা কি করব, ওভার কারেন্ট প্রোটেকশনের জন্য আমাদেরকে কি করতে হবে না, আমরা এই তিনটে সিটিকে, রেড ফেজের সিটি যেটা আছে সেটাকে নেব, ঠিক আছে? সেইটাকে নিয়ে একটা আমরা কয়েলে ফিড করে দেবো, ওভার কারেন্ট কয়েল। এটা একটা ওভার কারেন্ট রিলে কয়েল, ধরো এরকম ওভার কারেন্ট রিলে থাকবে। এখানে আমরা ইয়েলো ফেজেও একটা ওভার কারেন্ট রিলে কয়েল লাগাবো, এটা হচ্ছে আমার ইয়েলো ফেজেও লাগালো, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমরা ব্লু ফেজেও একটা এরকম কানেক্ট করব। ব্লু ফেজেও আমরা কি করব, একটা রিলে কয়েলকে আমরা এরকম কানেক্ট করে দেবো, দিয়ে তিনটাকে কমন করে, এগুলো হচ্ছে ওভার কারেন্ট। এই যে রিলেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে সব ওভার কারেন্ট রিলে, ঠিক আছে? এবার এগুলো কি ডিটেক্ট করবে, যদি আমাদের যে লাইনগুলো বেরিয়ে গেছে, এই ট্রান্সফরমার থেকে যে লাইনগুলো বেরিয়েছে, ঠিক আছে, এতে যদি কোনো কারণে ওভার কারেন্ট হয়, মানে কি ওভার কারেন্ট কখন হবে, জেনারেলি ওভার কারেন্টটা হবে আমাদের যদি লাইন টু লাইন ফল্ট হয়, সেক্ষেত্রে এই ওভার কারেন্টটা দেখা দেবে, ঠিক আছে? অথবা লোড যদি খুব বেশি হয়ে যায়, সেক্ষেত্রেও দেখা দিতে পারে। তো ওভার কারেন্ট কন্ডিশনে এই রিলেগুলো আমাদের কাজ করবে। এগুলো হচ্ছে সব ওভার কারেন্ট রিলে, তিনটেই, আমি তিনটেকে দেখালাম না লিখে লিখে, এইটাও, এইটাও এবং এইটাই, তিনটেই হচ্ছে ওভার কারেন্ট রিলে। এবার ওভার কারেন্ট রিলে তো সেটিং বেশি থাকে, মানে অনেক বেশি কারেন্ট গেলে তবে এই রিলে কয়েলগুলো এনার্জাইজ হয়। তাহলে এখানে যখন সামান্য পরিমাণ ফল্ট কারেন্ট হবে, ধরো লাইন টু আর্থ ফল্ট যদি হয়, সেরকম ক্ষেত্রে ফল্ট কারেন্টের মাত্রাটা অনেক তুলনায় কম থাকে। তো সেটার ক্ষেত্রে আমাদের কি কাজ করবে, তার জন্য আমাদের একটা আর্থ ফল্ট রিলেকেও কাজে লাগাতে হবে, এবং সেই আর্থ ফল্ট রিলেটা কোথায় কানেক্টেড থাকবে, আর্থ ফল্ট রিলের একটা এন্ড কানেক্টেড থাকবে এই নিউট্রাল পয়েন্টের সঙ্গে, মানে এই যে ওভার কারেন্ট রিলের তিনটে যে কমন পয়েন্ট, সেখানে আরেকটা এন্ড কোথায় থাকবে না, এই তিনটে যে সিটি আছে তাদের যে অন্য দিকগুলোকে যুক্ত করে একটা কমন পয়েন্ট ফর্ম হবে এর সঙ্গে, ঠিক আছে? এই দিকের পয়েন্টগুলোকে যুক্ত করে যে একটা কমন পয়েন্ট হলো, তার সঙ্গে এইটাকে যুক্ত করে দেবো, ঠিক আছে? তাহলে কি হলো, এইটা হলো আমাদের একটা আর্থ ফল্ট রিলে, এটা হলো আমাদের আর্থ ফল্ট রিলে। সবুজ রঙে যেটা দেখালাম এটা হলো আর্থ ফল্ট রিলে, আর বাকি তিনটে যে রেড ইয়েলো ব্লু তিনটে ফেজে যেটা কানেক্টেড থাকে সেগুলো হচ্ছে ওভার কারেন্ট রিলে, ঠিক আছে? তাহলে এই ধরনের প্রোটেকশন আমরা ইউজ করব যদি ধরো কোনো লাইন টু লাইন ফল্ট হয়, লাইন টু লাইন ফল্ট যদি একটা হয়ে গেল, এবং সেই লাইন টু লাইন ফল্টের জন্য যদি আমাদের যে কোনো একটা পার্টিকুলার লাইন, মানে এই যে আউটগোয়িং লাইনগুলো দেখিয়েছিলাম ফিডারগুলো, এই ফিডারে মনে করো লাইন টু লাইনে একটা ফল্ট হয়েছে, কিন্তু এই সার্কিট ব্রেকার ট্রিপ করেনি, তাহলে তো ফল্ট কারেন্টটা আমার ট্রান্সফরমার থেকে যে লাইনগুলো বেরিয়েছে সেখানেই ফ্লো করবে, মানে এই ট্রান্সফরমার থেকে বেরিয়ে আসা লাইনের মধ্যেই ফল্ট কারেন্টটা আসবে। তখন কি হবে,
তখন হচ্ছে দেখো ফল্ট কারেন্টের ডাইরেকশনটা কোন দিকে হচ্ছে না, ফল্ট কারেন্টের ডাইরেকশনটা আমাদের এইরকম হবে, রেড এবং ইয়েলো ফেজের মধ্যে, মানে রেড ফেজ থেকে এরকম যাবে, ইয়েলো ফেজ দিয়ে ব্যাক করবে। ঠিক আছে, তার মানে কি এই রেড ফেজের করেসপন্ডিং যে সিটি মানে কয়েল, সেটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে এইদিকে, এবং ইয়েলো ফেজের কয়েলের মধ্যে এইদিকে ফ্লো করবে। তো যদি এই ওভার কারেন্ট রিলে কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, তাহলে এই কয়েলগুলো এনার্জাইজড হবে, এবং সেটা কি করবে আমি ওটা আর দেখাইনি, কন্ট্যাক্টগুলোকে, সেই কন্ট্যাক্টগুলোকে টেনে ক্লোজ করে দেবে, এবং তার ফলে সার্কিট ব্রেকারের যে ট্রিপ সার্কিট সেটা পাওয়ার পেয়ে যাবে এবং সার্কিট ব্রেকারকে ট্রিপ করিয়ে দেবে। এটা হচ্ছে আমাদের একটা ওভার কারেন্ট অ্যান্ড আনরেস্ট্রিক্টেড আর্থ ফল্ট প্রোটেকশন। মানে আমরা ওভার কারেন্টটা ডিসক্রাইব করলাম, তখন আমাদের ওভার কারেন্ট কন্ডিশনে এই কোনো যে ওভার কারেন্ট কয়েল সেগুলো এনার্জাইজড হয়ে সার্কিট ব্রেকারকে ট্রিপ করাবে। আর যদি মনে করো কোনো ওভার কারেন্ট কন্ডিশন না হয়ে যদি ধরো সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড একটা ফল্ট হয়েছে, ঠিক আছে, তখন তার খুব ফল্ট কারেন্টের মাত্রাটা অতটাও বেশি হবে না। তখন কি হবে, ধরো রেড ফেজে হয়েছে, তার মানে রেড ফেজের সিটির মধ্যে এক্সট্রা কারেন্ট যাবে, তার মানে এই ওভার কারেন্ট কয়েল দিয়ে সেই কারেন্টটা আসবে, কিন্তু কারেন্টের মাত্রাটা এতটা বেশি হবে না যাতে করে এই ওভার কারেন্ট কয়েলটা এনার্জাইজড হতে পারে। কিন্তু যেহেতু এটা একটা গ্রাউন্ড ফল্ট, তার মানে এখানে একটা জিরো সিকোয়েন্স কারেন্টও আসবে, তো সেই কারেন্টটা ব্যাক করবে কোথা দিয়ে না, ব্যাক করবে হচ্ছে এই দিক দিয়ে, এই আর্থ ফল্ট রিলে কয়েলের মধ্যে দিয়ে দিয়ে এসে এদিক দিয়ে গিয়ে এটা গ্রাউন্ডে চলে যাবে। অ্যাকচুয়ালি এই পয়েন্টটা গ্রাউন্ডেড থাকে, ঠিক আছে, তাহলে গ্রাউন্ডে চলে যাবে। তার মানে কি, তখন আমার এই আর্থ ফল্ট রিলে কয়েলের মধ্যে দিয়ে কিন্তু কারেন্টটা ফ্লো করবে। তার মানে আর্থ ফল্ট রিলে তো কম কারেন্টে এনার্জাইজড হয়, তখনও এই সার্কিট ব্রেকারের যে কন্ট্যাক্টস গুলোকে আছে, মানে এখানে যে কন্ট্যাক্ট গুলো থাকবে অক্সিলারি কন্ট্যাক্ট, সেগুলোকে টেনে ক্লোজ করিয়ে দেবে এবং সার্কিট ব্রেকারের যে ট্রিপ সার্কিট সেটাকে পাওয়ার পাইয়ে দেবে। ঠিক আছে, এবং জেনারেলি এই ওভার কারেন্ট রিলে যেটা হয় তার সেটিং কত থাকে, কত পার্সেন্টের মধ্যে থাকে না, রেটেড কারেন্ট মানে ট্রান্সফরমারের সেকেন্ডারিতে যে কারেন্ট আছে ম্যাক্সিমাম যতটা কারেন্ট হতে পারে সেটাকে বলা হয় রেটেড কারেন্ট। তো সেই রেটেড কারেন্টের 50% থেকে কত পার্সেন্ট না 200%, এটাকে নিজের ইচ্ছা মতো সেট করা যেতে পারে, 50 to 200% অফ দ্য রেটেড কারেন্ট। ঠিক আছে, অফ রেটেড কারেন্ট। কেউ চাইলে 100%ও সেট করতে পারে। ঠিক আছে, 50 to 200% অফ দ্য রেটেড কারেন্ট। এই কারেন্টে আমাদের এই ওভার কারেন্ট রিলেগুলোর সেটিং করা থাকে, ওভার কারেন্ট রিলে সেটিং করা থাকে 50 to 200%-এর মধ্যে। আর আর্থ ফল্ট রিলে এর কারেন্ট সেটিং জেনারেলি অনেক কম থাকে, এর কারেন্ট সেটিং 20 থেকে 80 এই পার্সেন্টেজের মধ্যে থাকে। ঠিক আছে, জেনারেলি 20%-এই রাখা থাকে, জেনারেলি এটার সেটিং হচ্ছে 20%-এ রাখা থাকে, আর জেনারেলি ওভার কারেন্ট রিলের সেটিংটা 100%-এ রাখা থাকে। ঠিক আছে, তবে ক্ষেত্র বিশেষে মানে পরিস্থিতি অনুযায়ী এটা চেঞ্জ করা যেতে পারে, এই রেঞ্জের মধ্যে রাখা যেতে পারে। এবার এই কথাগুলোর মানে কি, 50 to 100% অফ রেটেড কারেন্ট মানে ধরো ট্রান্সফরমারের সেকেন্ডারি, সেখান দিয়ে ধরো যে কারেন্ট ম্যাক্সিমাম যেটা আউট হতে পারে, সাপোজ সেই কারেন্টটা হচ্ছে ধরো 500 অ্যাম্পিয়ার, সাপোজ 500 অ্যাম্পিয়ার ট্রান্সফরমারের সেকেন্ডারি দিয়ে ম্যাক্সিমাম 500 অ্যাম্পিয়ার কারেন্ট বেরোতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি বলবো না, ট্রান্সফরমারের ওভার কারেন্ট যে রিলে তার সেটিং আমরা কততে করব, 500 অ্যাম্পিয়ারের কোরেসপন্ডিং আমরা এখানে সেটিং করব। মানে যে আমরা যেরকম সিটি ইউজ করছি, মনে করো আমরা যদি সিটি ইউজ করি 400/1 অ্যাম্পিয়ারের, ধরো আমরা সিটি ইউজ করছি 400/1 অ্যাম্পিয়ারের সিটি, ঠিক আছে, তাহলে 500 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য সিটি সেকেন্ডারির রেটিং কত হবে বলো, সরি 400 অ্যাম্পিয়ার দিয়ে তো হবে না এটা, ধরো আমরা এখানে কারেন্ট সিটি ইউজ করছি 600/1 অ্যাম্পিয়ার, সাপোজ 600:1 অ্যাম্পিয়ারের একটা সিটি আমরা ইউজ করছি। তাহলে 500 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে সেকেন্ডারি কারেন্ট কত হওয়ার কথা, সিটি সেকেন্ডারি কারেন্ট বলো, 600 অ্যাম্পিয়ার গেলে 1 অ্যাম্পিয়ার সেকেন্ডারি কারেন্ট হয়, তাহলে 500 অ্যাম্পিয়ার গেলে কত হবে, 1/600 ইন্টু 500, 1/600 গণিত 500, তাহলে 500 অ্যাম্পিয়ার বাই 600 অ্যাম্পিয়ার মানে 5/6 অ্যাম্পিয়ার, মানে 0.8 বা এরকম কিছু একটা রেঞ্জে কারেন্ট থাকবে। ঠিক আছে, তো যে কারেন্টটাই হোক সেটাই হচ্ছে আমাদের সেকেন্ডারি সেটিং হয়ে যাবে। সিটি সেকেন্ডারিতে আমাদের কারেন্ট কত যাবে, যদি 500 অ্যাম্পিয়ার প্রাইমারি কারেন্ট যায় তাহলে 5/6 অ্যাম্পিয়ার সেকেন্ডারিতে কারেন্ট যাবে। তো সেই অনুযায়ী আমরা এই সেটিংটা করব, মানে আমাদের যে ওভার কারেন্ট রিলে তার সেটিংটা ধরো 50%-এও রাখতে পারি, মানে 5/6-এর 50%-এও রাখতে পারি, আবার 200%-এও রাখতে পারি, 100%-এও রাখতে পারি সিচুয়েশন অনুযায়ী। আবার ওভার কারেন্টের সেটিং কত রাখবো, 20%, মানে এটা যদি 5/6 অ্যাম্পিয়ার হয় এর 20% মানে কত হচ্ছে, তত অ্যাম্পিয়ারে আমরা সেটিং করে রাখবো এই ওভার কারেন্ট রিলেটার। ঠিক আছে, তো এইরকম অনুযায়ী এটা সেটিংগুলোকে ডিসিশন নেওয়া হয়। তাহলে বেসিক্যালি এই যে প্রোটেকশন গুলো আমরা করছি এগুলো কি মেন প্রোটেকশন না, এগুলো কিন্তু মেন প্রোটেকশন নয়, এটা হচ্ছে আমাদের
এক্সটার্নাল কোনো ফল্টের থেকে ট্রান্সফরমারটাকে বাঁচানোর জন্য আমরা করছি ঠিক কথাই, কিন্তু এই যে ফল্ট, এই ধরনের ফল্টের জন্য কিন্তু জেনারেলি ট্রান্সফরমারের ব্রেকারটা অফ হওয়া উচিত নয়। প্রধানত কার অফ হওয়া উচিত? প্রধানত হচ্ছে এই যে ফিডারের কোরসপন্ডিং যে সার্কিট ব্রেকার, সেই সার্কিট ব্রেকারেরই অফ হওয়া উচিত। কিন্তু কোনো কারণে ফিডারের সার্কিট ব্রেকার যদি অফ হতে না পারে, তার থেকে বাঁচানোর জন্য মানে একটা ব্যাকআপ প্রোটেকশন হিসাবে এগুলোকে আমরা রাখছি, ঠিক আছে? তার জন্য ফিডারে যদি আমরা প্রোটেকশন গুলো করতাম, তখন কিন্তু আমরা ইনস্ট্যান্টেনিয়াস আর্থ ফল্ট রিলে ইউজ করতাম। কিন্তু এক্ষেত্রে আমরা ওভার কারেন্ট বা আর্থ ফল্ট যে রিলেগুলো ইউজ করি, এগুলো কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস হবে না। এগুলো ইনস্ট্যান্টেনিয়াস যদি হতো, তাহলে কি হতো? তাহলে যে কোনো ফল্ট যদি হয় না কেন, তার জন্য ইনস্ট্যান্টেনিয়াসলি সার্কিট ব্রেকারের মানে ট্রান্সফরমারের সার্কিট ব্রেকারটা অফ হয়ে যেত। কোনো ফিডারে যদি ফল্ট হয়, তার জন্য ট্রান্সফরমার অফ হয়ে যাচ্ছে, সেটা তো ঠিক নয়। তার জন্য ফল্ট যদি ফিডারে হয়, প্রথমত তার কোরসপন্ডিং যে সার্কিট ব্রেকার, সেইটাকে আগে ট্রিপ হওয়া উচিত। যদি সে ট্রিপ হতে না পারে, তাহলে যেন ট্রান্সফরমারের সার্কিট ব্রেকার বন্ধ হয়। তাহলে আমাদেরকে ট্রান্সফরমারে এ ধরনের প্রোটেকশন নিতে গেলে আমরা কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস রিলে ব্যবহার করব না, আমরা একটু টাইম ডিলে নিয়ে যেন অপারেট করে এরকম রিলে ব্যবহার করব। তো টাইম ডিলে নিয়ে অপারেট করে এরকম রিলেকে কি বলে? তাকে বলা হয় আইডিএমটি রিলে, ঠিক আছে? আইডিএমটি রিলে, ঠিক আছে? যেহেতু আমরা এগুলো ব্যাকআপ প্রোটেকশনের জন্য ইউজ করছি, তার জন্য এখানে আমরা আইডিএমটি রিলে ব্যবহার করব। আইডিএমটি রিলে কথাটার মানে কি? ইনভার্স ডেফিনিট মিনিমাম টাইম ল্যাগ, ঠিক আছে? একটা মিনিমাম টাইম ল্যাগ নিয়ে এই রিলেটা অপারেট করবে। মানে এই রিলে যদি অপারেট করতে ফেল করে, তার জন্য একটা টাইম ল্যাগটা আমাদেরকে রাখতে হবে। না হলে যদি টাইম ল্যাগ না রাখতাম, এটাও ট্রিপ করতো, সঙ্গে সঙ্গে এই ব্রেকারটাও ট্রিপ করতো। দুটোই একসঙ্গে ট্রিপ করলে কি হতো? ধরো কোনো ফিডারে ফল্ট হয়েছে, এই ফিডারে ফল্ট হয়েছে, তার জন্য এটা তো ট্রিপ করতোই, তার সঙ্গে ট্রান্সফরমারও বন্ধ হয়ে যেত। তার ফলে কিন্তু এই বাকি যে আউটগোয়িং গুলো আছে, সেগুলো পাওয়া বন্ধ হয়ে যেত। সেটা তো ঠিক নয়। যে ফিডারে ফল্ট হয়েছে, সেই ফিডারের ব্রেকারটা ট্রিপ হওয়া উচিত, বাকিগুলো তো চালু থাকা উচিত। তো সেই কারণে ব্যাকআপের জন্য আমরা এখানে এই ধরনের রিলে যেহেতু ব্যবহার করছি, এগুলো সবই হবে আইডিএমটি টাইপের রিলে, ঠিক আছে? এখানে আমাদের ট্রান্সফরমারের যে সেকেন্ডারিটা, এটা আমরা স্টার কানেক্টেড করে দেখিয়েছি। একইভাবে যদি আমরা ডেল্টা কানেক্টেডও দেখাতাম, তাহলেও করা যেত। ডেল্টা কানেক্টেডের ক্ষেত্রে কিরকম কানেকশনটা হতো একবার আমি দেখিয়ে দিই। এটা ধরো রেড ফেজের, এটাও ট্রান্সফরমারের সেকেন্ডারিটাই দেখাচ্ছি, কিন্তু সেকেন্ডারিটা যদি ডেল্টা কানেক্টেড হতো, তখন কিরকম হতো? ধরো এটা রেড ফেজের, এটা হচ্ছে ইয়েলো ফেজ, এবং এটা হচ্ছে ব্লু ফেজ। ট্রান্সফরমারের সেকেন্ডারিটা মনে করো ডেল্টায় কানেক্টেড আছে, ঠিক আছে? ডেল্টায় কানেক্টেড। ডেল্টা কানেক্টেড মানে এই রেড ফেজটা গিয়ে এর সঙ্গে জুড়ে আছে, ইয়েলো ফেজটা গিয়ে ব্লুর সঙ্গে জুড়ে আছে, এবং ব্লু ফেজটা রেড ফেজের সঙ্গে জুড়ে আছে। এইরকম যদি সেকেন্ডারিটা কানেক্টেড হতো, ডেল্টায় কানেক্টেড হতো, ধরো এদিকে প্রাইমারি স্টার কানেক্টেড আর সেকেন্ডারিটা ডেল্টা কানেক্টেড, সেক্ষেত্রে আমরা কানেকশনগুলো কিরকম করব? এখানে ধরো এটা রেড ফেজের সিটির টার্মিনাল বেরিয়ে গেছে, সেখানেও সিমিলার। এখানে রেড ফেজের জন্য একটা সিটি থাকবে, ইয়েলো ফেজের জন্য একটা সিটি থাকবে, এবং ব্লু ফেজের জন্য একটা সিটি থাকবে। আচ্ছা, দেখো, এখন আমরা দেখবো হচ্ছে একটা ডেল্টা কানেক্টেড সেকেন্ডারিটা আছে, এটা হচ্ছে ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড, সেটা হচ্ছে ডেল্টা কানেক্টেড, ঠিক আছে? আমি কিন্তু প্রাইমারি সাইডটা দেখাইনি। ডেল্টা কানেক্টেড যদি সেকেন্ডারিটা থাকে, তখন আমরা সিটিগুলোকে কেমন কানেক্ট করবো? একই রকম ভাবেই, ধরো রেড ফেজ, সিটির কানেকশনে কোনো পাল্টা মানে অল্টারেশন হবে না। রেড ফেজের যে সিটি, সেখান থেকে একটা তার বেরিয়ে আসবে এরকম, সেখানে আমরা একটা ওভার কারেন্ট রিলেকে লাগাবো, এরকম একটা ওভার কারেন্ট রিলেকে আমরা ইউজ করবো এখানে। ইয়েলো ফেজের যে সিটি, সেখানেও আমরা ইউজ করবো একটা ওভার কারেন্ট রিলেকে, এবং ব্লু ফেজের যে সিটি, সেখানে আমরা একটা ওভার কারেন্ট রিলেকে ইউজ করব। এই তিনটেকে কমন করে দেবো,
কমন করে সেখানে আমরা একটা আর্থ ফল্ট রিলেকে কানেক্ট করে দেবো। এটা হয়ে যাবে আমাদের আর্থ ফল্ট রিলে, এবং সেটা কানেক্টেড হবে আমাদের যে স্টার পয়েন্টটা এখানে ফর্ম হয়েছে, তিনটে সিটির যে অপর টার্মিনালগুলো সেগুলোকে নিয়ে যে একটা আর্থ মানে কমন পয়েন্ট হয়েছে, সেই তার সঙ্গে আমরা ওটাকে কানেক্ট করে দেবো। এটা এরকম ভাবে কানেক্টেড। ঠিক আছে, তো এখানেও কি হবে না, যদি কোনো এক্সটার্নাল ফল্ট হয়, এক্সটার্নাল ফল্টের জন্য এই এই বাইরে মানে কোনো ফিডারে যদি কোনো ফল্ট হয়, সেই ফিডারের কোরেসপন্ডিং সার্কিট ব্রেকার যদি ট্রিট করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে আমাদের এই রিলের কয়েল মানে সেকেন্ডারি সিটির মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, এবং সেই কারেন্টের কোরেসপন্ডিং আমাদের যে ওভার কারেন্ট, এই কয়েলগুলো হচ্ছে ওভার কারেন্ট রিলে কয়েল। ঠিক আছে, আর নিচের যেটা সবুজ রং দিয়ে দেখিয়েছি ওটা হচ্ছে আমাদের আর্থ ফল্ট রিলে কয়েল। ঠিক আছে, আইদার আমাদের ওভার কারেন্ট রিলে কয়েলটা অপারেট করবে, অথবা আমাদের যে আর্থ ফল্ট রিলে আছে সেই রিলেটা অপারেট করবে, ডিপেন্ডিং অন কি ধরনের ফল্ট হয়েছে। যদি লাইন টু লাইন ফল্ট হয় সেক্ষেত্রে আমাদের ওভার কারেন্ট রিলেগুলো অপারেট করবে, এবং আদারওয়াইজ যদি লাইন টু আর্থ ফল্ট হয় সেক্ষেত্রে যেহেতু ফল্ট কারেন্টের মাত্রাটা কম এবং জিরো সিকোয়েন্স কারেন্টের ব্যাপার আছে, তার জন্য এই আর্থ ফল্ট রিলেটা তখন অপারেট করবে। ঠিক আছে, তো এই ধরনের রিলেটাও এগুলো হচ্ছে একই রকম সেটিং থাকে, যেরকম আমরা আগেরটার ক্ষেত্রে দেখলাম ওভার কারেন্ট রিলে সেটিং হবে 50 to 200% অফ দ্য রেটেড কারেন্ট, এরকম রেঞ্জে রাখা থাকবে, এবং আর্থ ফল্ট রিলের ক্ষেত্রে সেটিংটা হবে 20 to 80% অফ দ্য রেটেড কারেন্ট। এবং এই রিলেগুলো কি ধরনের রিলে হবে না, এগুলো হচ্ছে আইডিএমটি টাইপের রিলে, অর্থাৎ ইনভার্স ডেফিনিট মিনিমাম টাইম ল্যাগ, এইরকম একটা রিলে এখানে আমরা ইউজ করব। ঠিক আছে, তোমরা আইডিএমটি রিলে সম্পর্কে জানো তো? হ্যালো দেবাশিস, হ্যাঁ স্যার। আইডিএমটি রিলে সম্পর্কে জানো তো? আইডিএমটি স্যার আমার তো মনে পড়ছে না এখন কিছু। মনে পড়ছে না না? স্যার, একটু বলুন আপনি, জানি। ইনভার্স ডেফিনিট মিনিমাম টাইম ল্যাগ এই ধরনের রিলের ক্যারেক্টারিস্টিক্স কিরকম হয় আমি একটু বলে নিই। ধরো আমি ওয়াই অ্যাক্সিস বরাবর ধরো টাইম দেখাচ্ছি, হ্যাঁ টাইম, সরি ওয়াই অ্যাক্সিস বরাবর আমি কারেন্ট দেখাচ্ছি, ওয়াই অ্যাক্সিস বরাবর ধরো আমরা কারেন্ট দেখাচ্ছি, হ্যাঁ কারেন্ট, আর এক্স অ্যাক্সিস বরাবর ধরো আমরা টাইম দেখাচ্ছি, টাইম মানে কত কারেন্ট এলে কত সময়ে ট্রিপ করবে। ঠিক আছে, তো এর ব্যাপার হচ্ছে ধরো ফল্ট কারেন্টের মাত্রাটা খুব বেশি, খুব হিউজ কারেন্ট, হিউজ কারেন্ট, তো হিউজ কারেন্ট এলে কি করা উচিত তোমাদের মতে কি বলে? যদি প্রচুর মাত্রায় ফল্ট হয় মানে ফল্ট কারেন্টটা খুব বেশি, তাহলে কি ট্রিপ করতে বেশি সময় লাগানো উচিত না কম সময় লাগানো উচিত? কম সময় স্যার। কম সময়ে সেটাকে ট্রিপ করানো উচিত। তাহলে আমাদের যদি ফল্ট কারেন্টের মাত্রাটা দেখো, আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা এই পয়েন্ট একটা যদি ধরি, এখানে ফল্ট কারেন্টের মাত্রাটা অনেক বেশি, টাইমটা কিন্তু কম, কিন্তু টাইমটা জিরো নয় একদম, এই এক্স অ্যাক্সিস মানে ওয়াই অ্যাক্সিসের শুরু থেকেই শুরু হয়ে যাবে না, একটা মিনিমাম টাইম আমাকে দিতেই হচ্ছে, এই এতটা টাইম ধরো আমি রাখলাম, এই টাইমটা কিন্তু আমার ডিলে, মানে যতই বেশি ফল্ট কারেন্ট হোক না কেন এই টাইমটুকু কিন্তু আমার ডিলে থাকলোই, এটা ডিলে, এটা থাকবে। তারপরে বলছি ইনভার্স ডেফিনিট, মানে কি ইনভার্স ক্যারেক্টারিস্টিক্স, মানে যত আমার কারেন্টের মাত্রাটা কমবে তত টাইমটা বেশি লাগাবো। তাহলে যখন ফল্ট কারেন্টের মাত্রাটা খুব বেশি, মানে এত বেশি আমরা এখানে গ্রাফের মধ্যে এর থেকে উপর আর দেখাতে পারছি না, তো এইটা হলো আমাদের ম্যাক্সিমাম ধরলাম। এখানে আমাদের ফল্ট যেটা হবে টাইমটা, ফল্ট ক্লিয়ারিং টাইম বা অপারেটিং টাইম, এটা হবে সর্বনিম্ন। ঠিক আছে, এটা হলো মিনিমাম। তারপরে যত আমাদের ধরো এই জায়গায় একটা ধরলাম, এখানে আমাদের ফল্ট কারেন্টের মাত্রাটা একটু কম, এখানে যতটা কারেন্ট ছিল এখানে তার থেকে কম কারেন্ট, তার মানে দেখো টাইমটা কিন্তু একটু বেশি লাগলো। এখানে ধরো আরেকটু ফল্ট কারেন্টের মাত্রাটা কম, আরেকটু বেশি টাইম লাগলো। এখানে ফল্ট কারেন্টের মাত্রাটা আরেকটু কম, আরেকটু বেশি টাইম লাগলো। এখানে ফল্ট কারেন্টের মাত্রাটা আরো একটু কম, আরো একটু বেশি সময় লাগলো। মানে যে ক্যারেক্টারিস্টিক্সটা হবে রিলের ক্যারেক্টারিস্টিক্স, সেটা অনেকটা এই রকম টাইপের একটা, আমি পয়েন্টগুলো ঠিক এক্স্যাক্টলি যোগ করতে পারলাম না, তো এই রকম টাইপের একটা ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাবো। বোঝা গেল? এই রকম টাইপের আমরা একটা ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাবো। এই রকম যদি ক্যারেক্টারিস্টিক্স হয়, মানে যত আমাদের ফল্ট কারেন্টের মাত্রাটা কমছে তত কিন্তু ফল্ট মানে অপারেটিং হতে বা রিলের অপারেট হতে তত বেশি সময় লাগছে। এই ধরনের ক্যারেক্টারিস্টিক্সকে বলা হয় ইনভার্স ডেফিনিট মিনিমাম টাইম ল্যাগ। যেহেতু একটা টাইম ল্যাগ অবশ্যই থাকছে, দেখো যতই ফল্ট কারেন্ট হয়ে যাক না কেন, এই যে সময়টা, মানে এই একটা ডটেড লাইন যদি আমি টেনে দিই, মানে এইটুকু যে সময়, এইটুকু সময় কিন্তু সব ক্ষেত্রেই লাগছে, এর থেকে কম সময় কিন্তু রিলে ট্রিপ করবে না। যেহেতু এই মিনিমাম এই টাইম ল্যাগটা আমার থাকছে, তার জন্য এর নামটা হচ্ছে
আইডিএমটি, আইডিএমটি, ঠিক আছে। আই কথাটার মানে হচ্ছে ইনভার্স ডেফিনিট, এটার মানে হচ্ছে ইনভার্স, আই স্ট্যান্ডস ফর ইনভার্স। এই ক্যারেক্টারিস্টিক্সটা কার ক্ষেত্রে হয়? ইনভার্স ক্যারেক্টারিস্টিক্স। দেখো মানে কি, কোনো কিছুর সঙ্গে যদি ব্যস্তানুপাতিক হয়, যেরকম তোমাদের মনে থাকা উচিত পি ভ্যারিজ, বয়েলের সূত্র জানো তো, পি ভ্যারিজ অ্যাজ 1/v, এটা তো জানো, পিভি ইজ ইকাল টু কনস্ট্যান্ট। সেক্ষেত্রে কি হয়? ইনভার্স ক্যারেক্টারিস্টিক, তার ক্যারেক্টারিস্টিক্সটা এরকম টাইপের হয়। সেরকমই রিলের ক্ষেত্রেও এখানে টাইমের সঙ্গে, কারেন্টের সঙ্গে টাইম ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে সেই রকম ক্যারেক্টারিস্টিক্স, তার জন্য ইনভার্স। ডেফিনিট, এটা হচ্ছে ডেফিনিট একটা সময় থাকছে, এটা এই সময়টা কিন্তু নির্দিষ্ট, রিলের ক্ষেত্রে এটা স্পেসিফাই করা থাকবে এই সময়টা কতটা, তার জন্য এটাকে বলা হচ্ছে ডেফিনিট, ইনভার্স ডেফিনিট। মিনিমাম টাইম ল্যাগ, মিনিমাম টাইম ল্যাগ আইডিএমটি এলও বলা যেতে পারে। মিনিমাম কেন? মিনিমাম একটা টাইম, এই সময়টা মিনিমাম, এর থেকে কম আর হবে না, মিনিমাম টাইম ল্যাগ। এটা হচ্ছে আইএমটিএল কথাটার ফুল ফর্ম হচ্ছে মিনিমাম টাইম ল্যাগ, ঠিক আছে। এই ধরনের রিলে আমরা ইউজ করছি। আইডিএমটি এলটা জেনারেলি বলে না, তবে মনে রাখার জন্য আমি বললাম যে আইডিএমটি এল মানে ইনভার্স ডেফিনিট মিনিমাম টাইম ল্যাগ, এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকে রিলে, ঠিক আছে। যেরকম আমি ট্রান্সফরমারের ক্যারেক্টারিস্টিক্স বা প্রোটেকশন বলতে গিয়ে আগে একটা প্রেসার রিলের কথা বলেছিলাম, সাডেন প্রেসার রাইজ রিলে, তার ক্ষেত্রেও দেখেছো প্রেসার যত দ্রুত বাড়ছে তত কিন্তু কম সময়ে সেটা ট্রিট করা উচিত। তার ক্যারেক্টারিস্টিক্স যেটা আমরা দেখিয়েছিলাম, এবিবির একটা কার্ভ দেখিয়েছিলাম, সেটাও কিন্তু এই টাইপেরই ছিল, মনে করে দেখো কয়েকদিন আগের ক্লাসে এটা কিন্তু বলা হয়েছিল, ঠিক আছে। তো এই ধরনের রিলে আমরা ইউজ করবো। এই রিলেগুলোকে কি বলা হচ্ছে? এই ধরনের প্রোটেকশনকে আমরা বলছি যে এটা হচ্ছে আমাদের ওভার কারেন্ট অ্যান্ড আনরেস্ট্রিক্টেড আর্থফল প্রোটেকশন, ঠিক আছে। তো নেক্সট আমরা আরেক ধরনের প্রোটেকশনের কথা বলবো, সেটা হচ্ছে রেস্ট্রিক্টেড আর্থফল প্রোটেকশন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, রেস্ট্রিক্টেড আর্থফল প্রোটেকশন। এটা কি জিনিস? ট্রান্সফরমারের প্রোটেকশনের এই রেস্ট্রিক্টেড আর্থফল প্রোটেকশন, এই ব্যাপারটা কিন্তু খুবই ভাইটাল, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। আগেরটা যেমন আনরেস্ট্রিক্টেড, মানে লাইনের মধ্যে কোনো যে কোনো জায়গায় ফল্ট হোক না কেন তার জন্য এই আনরেস্ট্রিক্টেড রিলে কাজ করবে, আনরেস্ট্রিক্টেড আর্থফল প্রোটেকশন কাজ করবে। কিন্তু রেস্ট্রিক্টেড আর্থফল প্রোটেকশন যেটা, সেটা কিন্তু আমাদের কি করবে? সেটা কিন্তু কোনো একটা পার্টিকুলার জোনের জন্যই কাজ করবে, যে কোনো জায়গার জন্য করবে না। দেখো আগেরটার ক্ষেত্রে আমি বলি, আগের যে প্রোটেকশনটা তোমাদেরকে যেটা আমি ব্যাখ্যা করেছিলাম, যে ট্রান্সফরমার এখান থেকে লাইন বেরিয়ে সার্কিট ব্রেকার হয়ে ফিডার, ফিডার তো কিলোমিটারের পর কিলোমিটার চলতে পারে, তো সেখানে যে জায়গাতেই ফল্ট হোক না কেন তার জন্য যদি আমাদের এই ওভার কারেন্ট মানে সরি আমাদের যে সার্কিট ব্রেকার তারা যদি অপারেট না করে, তার জন্য কিন্তু এই ট্রান্সফরমারের যে সার্কিট ব্রেকার সেটা অপারেট করবে ডিউ টু দিস আনরেস্ট্রিক্টেড ওভার কারেন্ট অ্যান্ড আর্থফল প্রোটেকশন। কারণ এর কোনো সীমা নেই, কতটা দূরে ফল্ট হলে আর অপারেট করবে না সেটা কিন্তু বলা হচ্ছে না, এটা আনরেস্ট্রিক্টেড, কোনো রেস্ট্রিকশন নেই এর উপরে। কিন্তু এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে রেস্ট্রিক্টেড আর্থফল প্রোটেকশন। এটা কিন্তু একটা পার্টিকুলার জোনে যদি ফল্টটা হয় তবেই একমাত্র অপারেট করবে, আদারওয়াইজ কিন্তু করবে না। এবার আমরা এটাকে করছি কেন? এর জন্য তো আমরা অলরেডি একটা ডিফারেন্সিয়াল প্রোটেকশন দেখেছি। আমরা তো ডিফারেন্সিয়াল প্রোটেকশন ইউজ করেছি কি জন্য? ডিফারেন্সিয়াল প্রোটেকশনকে কি জন্য ইউজ করা হয়? কোনো পার্টিকুলার জোনের মধ্যে যদি কোনো এলিমেন্ট থাকে, যেমন সার্কিট ব্রেকার, ধরো এটা একটা ট্রান্সফরমার, আমি জাস্ট সিঙ্গেল লাইন করে দেখাচ্ছি, এটা এদিকে একটা সিটি থাকে, এদিকে একটা সেট সিটি থাকে, এবং দুটো সেট সিটির মধ্যে আমরা কি লাগাই? পাইলট ওয়্যার লাগাই, দিয়ে সেই পাইলট ওয়্যারের মাধ্যমে আমরা সেটাকে কম্পেয়ার করি, তাই না? কম্পেয়ার করে আমরা এখানে একটা অপারেটিং কয়েল লাগিয়ে সেই ফল্ট কারেন্টটাকে ডিটেক্ট করতে পারি, তাই তো করি। এটা কিসের জন্য? এটা হচ্ছে এই জোনের মধ্যে, মানে এইখান থেকে এইটুকু অংশের মধ্যে যদি কোনো ফল্ট হয় সেটার হাত থেকে রক্ষা করার জন্য আমরা ডিফারেন্সিয়াল প্রোটেকশন ব্যবহার করছি। কিন্তু তাহলে ডিফারেন্সিয়াল প্রোটেকশনের পরেও আমরা একটা রেস্ট্রিক্টেড আর্থফল ব্যবহার করব কেন? কারণ হচ্ছে যে ডিফারেন্সিয়াল প্রোটেকশনে কিন্তু আমরা প্লেন ডিফারেন্সিয়াল ইউজ করছি না, তার সঙ্গে আমরা ইউজ করছি এখানে রিস্ট্রেনিং কয়েল ইউজ করছি, তাই তো? কেন ইউজ করছি? কারণ আমাদের যদি সিটির কোরগুলো স্যাচুরেটেড হয়ে যায় সেক্ষেত্রে এই ধরনের প্রোটেকশন ম্যাল অপারেট করতে পারে, সেটার হাত থেকে বাঁচানোর জন্য আমাদেরকে কি ব্যবহার করতে হচ্ছে? রেস্ট্রেনিং কয়েল ইউজ করতে হচ্ছে, বা বায়াসড ডিফারেন্সিয়াল প্রোটেকশন ইউজ করতে হচ্ছে। এবার এই বায়াসড ডিফারেন্সিয়াল প্রোটেকশন ইউজ করতে গিয়ে একটা সমস্যা হচ্ছে যে যদি ফল্ট কারেন্টের পরিমাণটা খুব কম হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমার এই অপারেটিং কয়েল যথেষ্ট পরিমাণে ফল্ট কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো করছে না। ফল্ট কারেন্ট হয়তো ফ্লো করছে কিন্তু পরিমাণটা বেশি হচ্ছে না। আর যেহেতু এখানে রিস্ট্রেনিং এর ব্যাপারটা থাকছে, তো অপারেটিং কয়েলটার মধ্যে শুধু কারেন্ট ফ্লো করলেই তো হবে না, এতটা পরিমাণে ফ্লো করতে হবে যার জন্য
এই অপারেটিং কয়েল দ্বারা যতটা টর্ক তৈরি হবে সেই টর্কটা যেন এই রিস্ট্রেনিং কয়েল দ্বারা যে টর্ক তৈরি হচ্ছে তার থেকে বেশি হয়, তবে গিয়ে ডিফারেন্সিয়াল প্রোটেকশনটা কাজ করবে। কিন্তু ফল্ট কারেন্টের মাত্রাটা যখন কম হয়ে যাচ্ছে তখন কিন্তু এই ধরনের কয়েলের মধ্যে যথেষ্ট পরিমাণ কারেন্ট ফ্লো না করার কারণে যথেষ্ট টর্ক তৈরি হতে পারছে না। এবং এরকম সামান্য পরিমাণে যে ফল্ট কারেন্ট হয় কোন কোন ক্ষেত্রে হতে পারে, যেরকম হচ্ছে ধরো কোনো একটা পার্টিকুলার ওয়াইন্ডিং, তার সঙ্গে ধরো কোর, ট্রান্সফরমারে কোনো ধরো ওয়াইন্ডিং এর সঙ্গে কোরের শর্টিং হয়ে গেল, বা কোরের ওয়াইন্ডিং এর ইনসুলেশন ড্যামেজ হয়ে কোরের সঙ্গে ঠেকে গেল। এক্ষেত্রে কিন্তু ফল্ট কারেন্টের মাত্রাটা খুব একটা বেশি হবে না, কিন্তু ওটা একটা ফল্ট, এবং এই ফল্টকে যদি আমরা সাস্টেন করতে দিই আলটিমেটলি ট্রান্সফরমারের মধ্যে বড় ধরনের ফল্ট আসতে পারে। তাহলে এই ধরনের ফল্টগুলোকে আমাদের ডিফারেন্সিয়াল প্রোটেকশন ধরতে পারছে না, কিন্তু এই ফল্টকে চলতেও দেওয়া যায় না। তাহলে এই ধরনের ফল্টের হাত থেকে ট্রান্সফরমারকে বাঁচানোর জন্য আমরা ইউজ করব আরো একটা অ্যাডিশনাল প্রোটেকশন, যেটার নাম হচ্ছে রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট প্রোটেকশন। ঠিক আছে, এবং এখানে আরো অনেক সেন্সিটিভ আমাদেরকে ডিভাইস ইউজ করতে হবে রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট প্রোটেকশনের জন্য। এই রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট প্রোটেকশনটা আমরা কোন দিকে ইউজ করব? আমরা ট্রান্সফরমারের যে ডেল্টা সাইড সেদিকেও ইউজ করব, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ট্রান্সফরমারের স্টার সাইড সেদিকেও ইউজ করব। ঠিক আছে, ধরো একটা DYN11 যেটা আমাদের মেনলি ইউজ হয় ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশনে। কি ধরনের ট্রান্সফরমার ইউজ হয়? DYN11। এই ব্যাপারটা কি আমি আগে একদিন এক্সপ্লেন করেছি ভেক্টর গ্রুপের সময়, তাই তো আগে একদিন সংক্ষেপে আমি বলেছিলাম। তো ধরো এরকম একটা ট্রান্সফরমার আছে, মানে প্রাইমারি ধরো সাইডটা আমাদের ডেল্টায় কানেক্টেড এবং আমাদের সেকেন্ডারি যে সাইডটা আছে সেটা ধরো স্টারে কানেক্টেড, এরকম একটা ট্রান্সফরমার। তো তার ডেল্টা সাইডে আমরা কিরকম প্রোটেকশন ইউজ করব? ঠিক আছে, মনে করো একটা আমাদের যে সিস্টেম আছে, যে লাইনটা আছে, ধরো এরকম তিনটে ফেজ আছে আমাদের লাইন, 3 ফেজ সিস্টেম। ঠিক আছে, 3 ফেজ সিস্টেম আমাদের লাইন এসছে, তিনটে লাইন এসে ধরো আমাদের ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিংটা ডেল্টায় কানেক্টেড আছে। কিরকম কানেক্টেড? এরকম ডেল্টার ওয়াইন্ডিং গুলো আমরা ড্র করি। ধরো এটা আমাদের একটা ফেজ, এটা হচ্ছে এই দুটোর মধ্যে যুক্ত আছে। নেক্সট এটা ধরো আর একটা ফেজ, এটা হচ্ছে এই দুটোর মধ্যে এরকম ভাবে আছে, আর এই দুটোর মধ্যে আর একটা আছে আমাদের। এটা হলো আমাদের 3 ফেজ ওয়াইন্ডিং যেটা ডেল্টায় কানেক্টেড আছে। ঠিক আছে, এটা একটা ট্রান্সফরমারের প্রাইমারি সাইডটা দেখালাম, ডি সাইডটা, ডেল্টা সাইডটা। তাহলে সেকেন্ডারিটাও দেখাতে হবে। সেকেন্ডারিটা কিরকম হয়? সেকেন্ডারিটা ধরো এইরকম। এখান থেকে আমাদের লোডে চলে যাবে। কোথায় চলে যাবে? ট্রান্সফরমারের সেকেন্ডারি থেকে কোথায় যায়? কাকে ফিড করে? লোডকে ফিড করে। ঠিক আছে, এটা আমাদের লোডে চলে গেছে ধরো। এবার হচ্ছে ব্যাপার যে আমরা কোথায় ইউজ করব না, আমরা ডেল্টা সাইডে কিরকম ভাবে রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট প্রোটেকশন ইউজ করবো সেটা আমাদেরকে ফার্স্টে এক্সপ্লেন করতে হবে। তার মানে ডেল্টা সাইড মানে এই দিকটা, স্টার সাইডটা আমরা পরে আসছি। আচ্ছা, স্টার পয়েন্টটাকে আমরা কি করে রাখি? স্টার পয়েন্টটাকে আমরা অলওয়েজ গ্রাউন্ডেড রাখি, তাই তো? নিউট্রাল পয়েন্টটাকে আমরা সবসময় গ্রাউন্ড করে রাখি। কিন্তু এখানে গ্রাউন্ডটা কোথায়? প্রাইমারি সাইডে গ্রাউন্ডটা কোথায়? দেখো, এটা যদি আমাদের ধরো মনে করো একটা এটা মনে করো আমাদের একটা ট্রান্সমিশন লাইন। ঠিক আছে, ট্রান্সমিশন লাইন। ঠিক আছে, ধরো এটা 33 কেভি লাইন সাপোজ। তাহলে এটা আমাদের ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে এই ট্রান্সফরমারটা আছে, ডেল্টা সাইডে এরকম কানেক্টেড, স্টার সাইডটা এরকম, মানে এটা হচ্ছে 33/11 কেভির একটা ট্রান্সফরমার। তাহলে এই যে 33 কেভিটা এলো, এটা কোথা থেকে এসছে? এটা ট্রান্সমিশনের সাবস্টেশন থেকে এসছে। ট্রান্সমিশন সাবস্টেশনে যে আমরা ট্রান্সফরমারটা ইউজ করেছিলাম সেটাও তো এই টাইপেরই ছিল, এটাও তো এই টাইপেরই ছিল। তার মানে ওই যে ট্রান্সফরমারটা তারও তো একটা স্টার পয়েন্ট ছিল, মানে এদিক থেকে যে পাওয়ারটা আসছে সেটা কোনো একটা ট্রান্সফরমারের সেকেন্ডারি থেকেই আসছে। এবার সেই ট্রান্সফরমারের সেকেন্ডারিটা কিসে কানেক্টেড? স্টারে কানেক্টেড। ঠিক আছে, তার মানে আমরা যদি এখানে একটা জেনারেল এটাকে আমরা ট্রান্সফরমার হিসাবে না দেখিয়ে ধরো এটাকে আমরা একটা পাওয়ার সোর্স হিসাবে এরকম জাস্ট দেখিয়ে দিলাম। ঠিক আছে, এরকম একটা জাস্ট সিম্পল একটা পাওয়ার সোর্স হিসাবে আমরা এটাকে কনসিডার করলাম, অত ডিটেলসে না গিয়ে। এটা ধরো একটা 3টে ফেজ আমাদের এরকম আসছে, এবং যেখান থেকেই আসুক না কেন তার একটা আমাদের কি আছে? নিউট্রাল পয়েন্ট একটা আমাদের কিন্তু থাকবে, কারণ ওটা স্টার কানেক্টেড। আদারওয়াইজ যদি আমাদের এইখানে কোথাও একটা ফল্ট হয়, সেই ফল্ট কারেন্টটা রিটার্ন করার পাথ পাবে না। তো সেই জন্য এখানে সেকেন্ডারিটা আমাদেরকে, মানে এটা যদি একটা কোনো ট্রান্সফরমারের সেকেন্ডারি হয় তা সেটাকে
স্টার কানেক্টেডই রাখতে হবে, কারণ এদিকটা আমরা ডেল্টা রেখেছি। তাহলে এখানে যদি কোনো ফল্ট হয়, ফল্ট কারেন্টটা রিটার্ন করার জন্য এখানে একটা নিউট্রাল পয়েন্ট অ্যাভেলেবেল থাকতেই হবে। তাহলে ধরো এটা আমাদের যেখান থেকে আসছে পাওয়ারটা সেই জায়গাকার পরিস্থিতি। ঠিক আছে, এবার আমরা এই ডেল্টা সাইড এখানে আমরা কি প্রোটেকশন ইউজ করব? রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট প্রোটেকশন ইউজ করব। রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট প্রোটেকশনটা কেমন হয়? ধরো এটা আমাদের রেড ফেজ, এটা ধরো আমাদের ইয়েলো ফেজ, এবং নিচেরটা ধরো আমাদের ব্লু ফেজ। আমরা রেস্ট্রিক্টেড আর্থ ফল্টে কি করি না, এই রেড ফেজ, এই তিনটে ফেজকেই আমরা কিসে কানেক্ট করব? প্যারালালে কানেক্ট করে দেবো। ঠিক আছে, এই যে রেড ফেজ, এটাকে আমরা তিনটে ফেজকেই আমরা প্যারালালে কানেক্ট করবো এরকম ভাবে। এটাকে হলো, আবার এই দিকগুলোকে আমরা কমন করে এইটাকে 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 কমন করে আমরা একটা প্যারালাল করে দেবো, এবং সেই প্যারালালের সঙ্গে আমরা কি লাগাবো? একটা রিলে লাগাবো। এই যে আমাদের ধরো দুটো পয়েন্ট বেরিয়ে এলো, মানে তিনটে সিটিকে প্যারালাল করে এইদিকে একটা পয়েন্ট লাল রং দিয়ে দেখিয়েছি, আর এই দিকের গুলোকে কমন করে একটা কালো রঙের দেখিয়েছি পয়েন্ট। এই দুটো পয়েন্টের মধ্যে আমরা কাকে কানেক্ট করবো? আমাদের যে রিলে কয়েল সেটাকে আমরা কানেক্ট করবো। ধরো এটা হচ্ছে আমাদের একটা রিলে কয়েল, সাপোজ দিস ইজ আওয়ার রিলের কয়েল। আমি গোল করেই দেখালাম। ঠিক আছে, এটা ধরো একটা রিলে। আচ্ছা, তাহলে এই যে রিলেটা আমরা ব্যবহার করছি, এই রিলেটাই হচ্ছে আমাদের কি রিলে? রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট প্রোটেকশনের জন্য ব্যবহৃত রিলে, এবং তার জন্য করসপন্ডিং সিটিগুলোকে আমাকে কি করতে হচ্ছে? প্যারালালে কানেক্ট করতে হচ্ছে। এবার এই যে নামটা আমি দিচ্ছি রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট, এটা একটা রেস্ট্রিক্টেড জোনের মধ্যে কাজ করে। এটা কিন্তু রেস্ট্রিক্টেড আর্থ ফল্টের ছবি নয়, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল প্রোটেকশনের ছবি। রেস্ট্রিক্টেড আর্থ ফল্টের ছবি এইটা। ঠিক আছে, এখানে আমরা বলতে চাইছি যে রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট রিলে যেটা এইটা, এটা হচ্ছে রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট রিলে। তো বেসিক্যালি এটা তো একটা রিলে, এটা কি মানে কি সেন্স করবে? ওভার কারেন্ট ফেনোমেননটাকে এটাকে সেন্স করে। ওভার কারেন্ট হলে এই রিলে অপারেট করে। এবং কত পার্সেন্টে রাখা হয় এর সেটিং? জেনারেলি এর সেটিংটা রাখা থাকে খুব কম। ঠিক আছে, কম কারেন্টের জন্য রাখা থাকে 10 to 20%। রেটেড কারেন্ট যা হয় তার থেকে অনেক কম, 10 to 20% এর সেটিংটা রাখা থাকে। মানে কম কারেন্ট হলেই এই রিলে কিন্তু সেন্স করে ফেলবে। খুব কম মাত্রায় কারেন্ট হলেও এই রিলেটাকে সেন্স করতে পারবে। এবং এটা কোনটুকু জায়গার মধ্যে প্রোটেকশন করবে? প্রোটেকশনটা দেবে শুধুমাত্র কিন্তু আমাদের খুব অল্প জায়গার মধ্যে। মানে এটা হচ্ছে আমাদের এইচভি সাইডে আমরা ইউজ করেছি, ধরো মানে ডেল্টা সাইডে ইউজ করেছি। তার মানে শুধুমাত্র এইটুকু অংশের মধ্যে, মানে এখানে সেকেন্ডারিটাকেও ধরবে না, শুধুমাত্র এইটুকু অংশের মধ্যে যদি ফল্ট হয়, মানে ট্রান্সফরমারের যদি প্রাইমারি ওয়াইন্ডিং এর মধ্যে কোথাও যদি ফল্ট হয়, তবে গিয়ে, মানে তাও কি ফল্ট না, আর্থ ফল্ট। প্রাইমারি ওয়াইন্ডিং এর মধ্যে কোথাও যদি এরকম আর্থ ফল্ট একটা হয়ে যায়, যেটা খুব সামান্য মাত্রায় লিকেজ কারেন্ট তৈরি করছে, সেই ধরনের ফল্টকে এই রিলে সেন্স করতে পারবে। কিন্তু ট্রান্সফরমারে যদি এটা ধরো আমাদের প্রাইমারি সাইড, দিস ইজ আওয়ার প্রাইমারি সাইড, আর এটা হচ্ছে আমাদের কি সাইড? এটা হচ্ছে সেকেন্ডারি সাইড। সেকেন্ডারিতে কিন্তু কোনো ফল্ট হলে এই রিলে সেন্স করবে না, এই রিলে তখন কিন্তু কাজ করবে না। শুধুমাত্র এটা এক্সক্লুসিভলি ফর দ্য আর্থ ফল্ট অকারিং ইন দ্য প্রাইমারি সাইড, তার জন্য এই রিলেটা কাজ করবে। সেকেন্ডারিতে হলে করবে না। কেন করবে না বুঝিয়ে দিচ্ছি। দেখো, ধরো এটা হচ্ছে ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড। সেকেন্ডারি সাইডে কোনো একটা পার্টিকুলার ফেজে ধরো ফল্ট হয়েছে, এরকম একটা ফল্ট হয়েছে, লাইন টু আর্থ ফল্ট একটা হয়ে গেছে। ঠিক আছে, এবার এই যে ফল্ট কারেন্ট, এটা কোন রাস্তা দিয়ে যাবে বলো? এখানে তো এর কাছেই একটা স্টার পয়েন্ট আছে, তার মানে ফল্ট কারেন্টটা এই যে পাথ, এই পথ দিয়ে ফ্লো করবে। ঠিক আছে, এবং আমরা জানি আর্থ ফল্ট মানে হচ্ছে তাতে জিরো সিকোয়েন্স কারেন্ট থাকে, এবং এই যে জিরো সিকোয়েন্স কারেন্ট এটা তিনটে ফেজেই ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। এই ফেজেও থাকবে, এই ফেজেও থাকবে, এবং এই ফেজেও থাকবে। তিনটে ফেজের মধ্যে ডিস্ট্রিবিউটেড ওয়েতে একটা আর্থ ফল্ট কারেন্ট, সরি জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো করবে। কিন্তু সেই পাওয়ারটা দিচ্ছে কে? দিচ্ছে আমার প্রাইমারি, সরি এখানে যে জিরো সিকোয়েন্স কারেন্ট তৈরি হচ্ছে, মানে অ্যাকচুয়ালি আমার এখানে একটা আর্থ ফল্ট হয়েছে কোনো পার্টিকুলার ফেজে, তো তার জন্য একটা জিরো সিকোয়েন্স কারেন্ট তৈরি হচ্ছে। এবার সেই জিরো সিকোয়েন্স কারেন্টটাকে যে পাওয়ারটা লাগবে, কারেন্ট ফ্লো হওয়ার জন্য তো পাওয়ার দরকার। পাওয়ারটা আসছে কোথা থেকে? প্রাইমারি থেকে। সেই পাওয়ারটা কিন্তু প্রাইমারির যে তিনটে ওয়াইন্ডিং মানে এই ওয়াইন্ডিং, এই ওয়াইন্ডিং এবং এই আরেকটা ওয়াইন্ডিং, এরা কিন্তু নিজেদের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে নেবে। এমন নয় যে কোনো পার্টিকুলার ফেজে ফল্ট হয়েছে মানে তার সেই ফেজেরই কয়েলের মধ্যে জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো করবে, তা কিন্তু হবে না। সেটা তিনটে ফেজের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। এবং তার মানে কি, এই তিনটে ফেজের যে সিটি, তাদের মধ্যেও কিন্তু কোরেসপন্ডিং যে জিরো সিকোয়েন্স কারেন্টটা ফ্লো করবে সেটা ইকুয়াল অ্যামাউন্টে ফ্লো করবে। এর মধ্যেও যতটা হবে, এই ফেজের সিটিতেও ততটা হবে,
এবং এই ফেজের সিটিতেও ততটাই হবে। এবং এই প্রত্যেকটা ফেজের সিটিতে যদি ইকুয়াল অ্যামাউন্ট অফ জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো করে, তাহলে কি রেজাল্টেন্ট কারেন্ট যেটা হয় সেটা তো আমার এই কয়েলের মধ্যে দিয়ে আসবে। কিন্তু তিনটে ফেজের মধ্যে যদি ইকুয়াল অ্যামাউন্ট, মানে তারা যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, তাহলে কিন্তু এখানে কিন্তু নেট রেজাল্টেন্ট কিছু তৈরি হবে না। তিনটে ফেজের মধ্যে যে কারেন্ট তারা কিন্তু একে অপরকে ব্যালেন্স করে দেবে, এবং ব্যালেন্স কন্ডিশনে এইটুকুর মধ্যেই সেটা সীমাবদ্ধ থাকবে। এবং তার করেসপন্ডিং কিন্তু কারেন্ট আমরা এই ওভার কারেন্ট যে রিলে, সেখানে কিন্তু কোনো রেজাল্টেন্ট কোনো কারেন্ট কিন্তু আসবে না। জিরো সিকোয়েন্সের জন্য রেজাল্টেন্ট কোনো কারেন্ট সেটা কিন্তু আমার এই ওভার কারেন্ট রিলেতে পৌঁছাবে না। যেটুকু কারেন্ট সেটা কিন্তু এই অংশটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, অ্যাকচুয়ালি এই অংশে কিন্তু ফ্লো করবে না। এই যে আমার ওয়াইন্ডিং পার্ট, তার মধ্যেই সেটা সার্কুলেটেড থাকবে। তো যেহেতু কোনো রেজাল্টেন্ট জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো করছে না, তার মানে ওভার কারেন্ট রিলে তাকে সেন্স করতে পারবে না। তার মানে এক্সটার্নাল ফল্টের জন্য এই ওভার কারেন্ট রিলে কিন্তু অপারেট করবে না। ঠিক আছে, এই সেকেন্ডারিতে ফল্ট মানে এর ক্ষেত্রে এটা এক্সটার্নাল ফল্ট, তার জন্য করবে না। কিন্তু যদি ধরো ইন্টারনাল কোনো ফল্ট হয়ে যায়, মানে ধরো প্রাইমারির দিকে কোনো ফল্ট হলো, প্রাইমারির দিকে এরকম কোনো একটা জায়গায় ফল্ট হয়েছে, তখন কি হবে? তখন ফল্ট কারেন্টের রাস্তা কি হবে? দেখো, প্রাইমারিতে এখানে ফল্ট হয়েছে, আর নিউট্রাল কোথায় আছে সেটা অন্য এক জায়গায় আছে, কিন্তু এখানে একটা নিউট্রাল পয়েন্ট আমরা দেখিয়েছি। তাহলে এই রাস্তা দিয়ে ফল্ট কারেন্টটা ফ্লো করবে, এই রকম রাস্তা দিয়ে ফল্ট কারেন্টটা ফ্লো করবে। এবার সেটা যখন ফ্লো করছে, সেটাকে তো একটা পার্টিকুলার ফেজের মধ্যে দিয়ে আসতে হচ্ছে। ধরো রেড ফেজের এই কয়েলে হয়েছে, তার মানে কি তাকে আমাকে এই দিক দিয়ে ফ্লো করতে হচ্ছে, এদিক দিয়ে আসছে, দিয়ে এদিক দিয়ে এসে সেই কারেন্টটা এই রাস্তা দিয়ে গিয়ে এদিকে চলে যাচ্ছে। তার মানে কি আমাদের কোনো একটা পার্টিকুলার ফেজের মধ্যে সেই ফল্ট কারেন্টকে ফ্লো করতে হচ্ছে। যদি ফল্ট কারেন্টটা কোথায় হয় না, ফল্টটা কোথায় হয়, যদি আমাদের যে প্রোটেক্টেড জোন বা রেস্ট্রিক্টেড যে জোন, সেই জোনের মধ্যে কোনো এক জায়গায় ফল্টটা হয়, সেটা কিন্তু আমার কোনো একটা পার্টিকুলার ফেজের সিটির মধ্যে দিয়ে ফ্লো করবে। এবং তখন আমাদের কি হবে না, তিনটে ফেজের যে সিটি তাদের মধ্যে একটা আনব্যালেন্স দেখা দেবে, এবং সেই যে রেজাল্টেন্ট আনব্যালেন্সড জিরো সিকোয়েন্স কারেন্ট, সেটা আমাদের এই ওভার কারেন্ট রিলে কয়েলের মধ্যে দিয়ে ফ্লো করবে। এবং এই ওভার কারেন্ট রিলে সেই ব্যাপারটাকে সেন্স করবে, এবং ওভার কারেন্ট রিলে তখন একটা ট্রিপ সিগন্যাল জেনারেট করবে। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারছি যে কোনো এক্সটার্নাল ফল্টের জন্য কিন্তু এই ওভার কারেন্ট রিলে কাজ করবে না। কিন্তু যদি কোনো ইন্টারনাল ফল্ট হয়, ইন্টারনাল ফল্টের জন্য কিন্তু আমাদের এই জিরো সিকোয়েন্স কারেন্ট তৈরি হবে, এবং সেটা ওভার কারেন্ট রিলেকে অপারেট করাবে। ঠিক আছে, তার মানে স্টার সাইডে বা সেকেন্ডারি সাইডে যদি কোনো ফল্ট হয়, সেটা কিন্তু ওভার কারেন্ট রিলে ডিটেক্ট করবে না। কিন্তু ডেল্টা সাইডে ফল্ট হলে সেটা যত সামান্য কারেন্ট ফল্টই হোক না কেন, সেটা কিন্তু ওভার কারেন্ট রিলে সেন্স করে ফেলতে পারবে। ঠিক আছে, তো এইভাবে আমাদের ডেল্টা সাইডে রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট রিলে কাজ করবে। তাহলে এবার স্টার সাইডে কি হবে? স্টার সাইডেও তো রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট প্রোটেকশন আমাকে লাগাতে হবে। সেটা কিভাবে করব? দেখো, আমরা এবার স্টার সাইডের ডায়াগ্রামটাকে ড্র করব। আমরা পুরো ডায়াগ্রামটাকে একবার ড্র করি। ধরো এটা আমাদের যে সাবস্টেশন থেকে আসছে সেখানকার ছবি। সেখানে আমাদের এরকম ধরো একটা ছবি আছে, এটা আমাদের এরকম পজিশনটা আছে। এখান থেকে এলো, এই পাওয়ারটা এলো, পাওয়ার এসে কোথায় ঢুকবে? পাওয়ার এসে এরকম একটা প্রাইমারিতে ঢুকবে। প্রাইমারিটা দেখিয়ে দিই। এখন আমাদের প্রাইমারিটা মূল আলোচ্য বিষয় না, আমরা সেকেন্ডারিটাকে নিয়েই মেন আলোচনা করব, কিন্তু দেখা দিতে হবে প্রাইমারিটা আমরা ধরো এরকম দেখিয়ে দিই। ধরো এরকম আছে। এটা হলো প্রাইমারি। প্রাইমারিটা আমরা দেখিয়েছি। প্রাইমারির ক্ষেত্রে আমরা এরকম ভাবে রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট প্রোটেকশনকে ইউজ করব। সেকেন্ডারিতে কি করব সেটাই এবার ব্যাপার। সেকেন্ডারিটা আমাদের স্টার কানেক্টেড আছে। ধরো সেকেন্ডারিটা এরকম স্টারে কানেক্টেড আছে। এটা হলো আমাদের সেকেন্ডারিটা। সেকেন্ডারিটা স্টারে কানেক্টেড, সেখানে একটা নিউট্রাল পয়েন্টও আছে। ঠিক আছে, এবার আমাদেরকে দেখাতে হবে এখানে আমরা রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট প্রোটেকশন কিভাবে লাগাবো।
এখানে আচ্ছা এখানে দেখো দেখো এখানটায় আমরা কিভাবে করি, রেড ইয়েলো এবং এটা হচ্ছে ব্লু ফেজ, 3 ফেজের 3টে সিটি। এটা কোথায় গেছে? এটা লোডে চলে গেছে, সেকেন্ডারিটা লোডের সঙ্গে কানেক্টেড, দিস ইজ লোড। এবার 3টে ফেজের যে সিটি আছে, এই 3টে সিটিকে কিভাবে কানেক্ট করব? তার জন্য উপায় হচ্ছে আমাদেরকে এই নিউট্রাল যেটা আছে না, নিউট্রালেও একটা সিটি কানেকশন আমাদেরকে করতে হবে। তাহলে এই যে নিউট্রাল পয়েন্ট, এটাকে আমরা নিউট্রাল থেকে একটা তার বার করে নিলাম, এখানেও আমরা একটা সিটি ইউজ করব, ঠিক আছে, নিউট্রাল সিটি, সেটাকে বলে নিউট্রাল সিটি। এটা হলো নিউট্রাল সিটি। আর এই 3টে ফেজের 3টে সিটি, এবারে হচ্ছে এই 3টে ফেজের যে 3টে সিটি, তাদেরকে আগের মতোই আমরা প্যারালালে কানেক্ট করব। এই যে 3টে সিটি, এটা ধরো সিটি 1, তার যে তার, এটাকে সিটি 2 যেটা, সেটাকেও ধরো আমরা এটাকে এক্সটেন্ড করে দিই। 3টে ফেজের যে সিটি, সেই 3টে ফেজের সিটিকে আমরা কি করব? প্যারালালে কানেক্ট করব। মানে এই দিকের যে সিটি টার্মিনাল গুলো ছিল, এটাকেও নেব, এটাকেও নেব, এটাকেও নেব, দিয়ে এদেরকে নিয়ে আমরা একটা কমন পয়েন্ট, দুটো পয়েন্ট পাচ্ছি। তার মানে এই 3টে ফেজের সিটিকে প্যারালাল করে এই দুটো পয়েন্ট পেয়েছি, আর নিউট্রাল সিটি থেকে আমরা এই দুটো পয়েন্ট পেয়েছি, ঠিক আছে, নিউট্রাল সিটি থেকে আমরা এই দুটো পয়েন্ট পেয়েছি। এবারে কি করব না, নিউট্রাল সিটির পয়েন্ট দুটোকে আমরা এর সঙ্গে প্যারালালে কানেক্ট করে দেবো। কিরকম ভাবে? ধরো এই তারটাকে নিয়ে গিয়ে এখানে টাচ করিয়ে দেবো, আর এই তারটাকে নিয়ে গিয়ে আমরা এইখানে টাচ করিয়ে দেবো। তাহলে কি হলো, এই 3টে ফেজের যে সিটি তারা প্যারালালে হলো, তাদের সঙ্গে নিউট্রাল সিটিটা আবার প্যারালালে হলো, এবং এই জায়গাটায় এই যে পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই দুটোর মাঝখানে আমরা কানেক্ট করে দেবো আমাদের রিলেটাকে। ধরো এইটা হলো আমাদের রিলে, ধরো এটা হলো আমাদের রিলে, গোল করে দেখালাম, এটা হলো আমাদের রেস্ট্রিক্টেড আর্ক ফল্ট রিলে, ঠিক আছে। এই ধরনের রিলেটাকে আমরা ইউজ করছি কোন দিকে? এটাকে ইউজ করছি আমরা অন দা স্টার সাইড, ঠিক আছে, যেদিকটা আমাদের স্টার কানেক্টেড আছে সেই দিকে আমরা এই ধরনের প্রোটেকশনটাকে ইউজ করছি। এটা আমাদের নিউট্রাল পয়েন্ট, নিউট্রাল পয়েন্টটা এরকম গ্রাউন্ডেড আছে। এবার এটাকে আমরা ইউজ করেছি অনলি ফর কাকে প্রোটেক্ট করার জন্য? এটাকে প্রোটেক্ট করার জন্য তো নয়, এইচভি সাইডটাকে প্রোটেক্ট করার জন্য নয়, এটা আমাদের প্রাইমারি সাইড, আর এটা ছিল আমাদের সেকেন্ডারি সাইড। আমরা অনলি এই রেস্ট্রিক্টেড আর্ক ফল্টটাকে ইউজ করছি, যে যদি কোনো ওয়াইন্ডিং টু আর্ক ফল্ট হয় অনলি অন দিস সেকেন্ডারি সাইড। যদি শুধুমাত্র এই সেকেন্ডারি সাইডের কোথাও এরকম কোনো আর্ক ফল্ট হয়ে যায়, কোরের সঙ্গে যদি ওয়াইন্ডিং টাচ হয়ে গিয়ে সামান্য পরিমাণে ফল্ট কারেন্ট তৈরি করে, সেইটুকু ফল্টের হাত থেকে একে বাঁচানোর জন্য আমরা ব্যবহার করব, ঠিক আছে। আর কোনো কাজ নেই, ঠিক আছে, আর কোনো কাজ কিন্তু এটা করবে না। আর কোনো এক্সটার্নাল জোনে কোথাও ফল্ট হলো তার জন্য কিন্তু এই রিলে কাজ করবে। এবার মনে করো এই লাইনের কোথাও কোনো একটা এক্সটার্নাল ফল্ট হয়েছে, দেখে নেওয়া যাক এক্সটার্নাল ফল্ট হলেই বা কি হতে পারে। ধরো এখানে কোথাও একটা এক্সটার্নাল ফল্ট দেখা দিয়েছে, মানে এখানে কোথাও গ্রাউন্ড হয়েছে, তাহলে এটা তো এক্সটার্নাল ফল্ট, ইন্টারনাল তো নয়, ট্রান্সফরমারের ভেতরে তো কোথাও হয়নি, লাইনে কোথাও একটা হয়েছে। তাহলে এই ফল্ট কারেন্টটা রিটার্ন করবে কোন দিক দিয়ে? এই দেখো এখানে একটা রিটার্নের নিউট্রাল পয়েন্ট তো আছেই, তাহলে এই রাস্তা দিয়ে ফল্ট কারেন্টটা রিটার্ন করবে। তার মানে ফল্ট কারেন্টটা যাবে কোন রাস্তা দিয়ে? ফল্ট কারেন্টটা দেখো এই আমার ইয়েলো ফেজে শর্ট হয়েছে, তো তার মানে ইয়েলো ফেজের এদিক দিয়ে যাবে ফল্ট কারেন্ট, এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে এসে কোথা দিয়ে যাবে? এই নিউট্রাল দিয়ে ঢুকে পড়বে। তার মানে নিউট্রাল সিটির মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, নিউট্রাল সিটির মধ্যে দিয়ে কারেন্ট আমার ফ্লো করবে, তার মানে এদিক দিয়ে একটা কারেন্ট আমার যাবে, তাই তো। আবার কি হচ্ছে দেখো, এই যে সিটিটা, এখানে কিন্তু আমার যে ব্লু ফেজ এবং রেড ফেজ, সেখানে কিন্তু কারেন্ট নেই, ফল্টটা হয়েছে আমার রেড ইয়েলো ফেজের মধ্যে, তার মানে ফল্ট কারেন্ট আমার ইয়েলো ফেজেই ফ্লো করছে। তার মানে এই 3টে সিটির মধ্যেও কিন্তু একটা কারেন্টের পার্থক্য আমার দেখা দেবে। কারেন্টের পার্থক্য বা যেটা ডিফারেন্স কারেন্ট, সেটা কোন রাস্তা দিয়ে আসবে? সেটা হচ্ছে আমাদের আসবে হচ্ছে এইটা দিয়ে, এইটা দিয়ে। তাহলে দেখো এই দিক দিয়ে একটা কারেন্ট আসছে, আর এটাতে এই দিক দিয়ে একটা কারেন্ট আসছে। তাহলে এই যে দুটো পয়েন্ট, এখানে একটা কারেন্ট ঢুকছে আর এখান দিয়ে একটা কারেন্ট ঢুকছে, কিন্তু দুটো কারেন্টই তো সেম। এই কারেন্ট যেটা এদিক দিয়ে যাচ্ছে সেটাই তো এদিক হয়ে গিয়ে রিটার্ন হয়ে যাচ্ছে। তার মানে এই যে কারেন্টটা এখানে যেটা আসতে চাইছে আর এখান দিয়ে যেটা ঢুকতে চাইছে, দুটো কারেন্টই হচ্ছে সেম।
তাহলে দুটো কারেন্ট একে অপরকে ক্যান্সেল আউট করে দেবে। তার মানে এক্সটার্নাল যদি কোনো লাইন টু আর্থ ফল্ট হয় তার জন্য আমার নিউট্রাল সিটির মধ্যে কারেন্ট যাবে এবং যে ফেজে ফল্ট হয়েছে সেই ফেজে সিটির মধ্যে দিয়েও কারেন্ট যাবে। কিন্তু দুটো ফেজের সিটির মধ্যে যেহেতু কারেন্টের মানে এখান দিয়ে যে রেজাল্টেন্ট কারেন্ট আর এই নিউট্রাল সিটি দিয়ে যে কারেন্ট আসছে দুটো যেহেতু সমান, তারা একে অপরকে ক্যান্সেল আউট করে দেবে। তার মানে আমাদের যে রিলেটা আছে সেই রিলের মধ্যে দিয়ে কিন্তু কোনো নেট কারেন্ট ফ্লো করবে না, এবং যদি কোনো নেট কারেন্ট ফ্লো না করে তাহলে এই রিলেটা অপারেট করবে না এবং করা উচিত নয়, কারণ এটা এক্সটার্নাল ফল্ট। তার মানে এক্সটার্নাল ফল্টের জন্য আমাদের রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট রিলে কিন্তু অপারেট করবে না। কিন্তু ফল্টটা এক্সটার্নাল না হয়ে মনে করো যদি ইন্টারনাল কোনো জায়গায় ফল্টটা হতো, তখন কি হতো? ইন্টারনাল যদি কোনো জায়গায় ফল্ট হতো, ধরো এইখানে ফল্ট হয়েছে, এটা তো ইন্টারনাল, মানে যদিও এটা ওয়াইন্ডিং এ নয় কিন্তু ইন বিটুইন দিস ওয়াইন্ডিং অ্যান্ড যেখানে সিটিটা কানেক্টেড আছে তার মধ্যে কোথাও একটা হয়েছে, মানে সেটা এখানেও ধরতে পারো, এখানে বা ওখানে যেখানেই ধরো, ঠিক আছে, কোথাও একটা ধরো ফল্ট হয়েছে। আমি সেকেন্ড কেসটাকেই ধরছি, ধরো, ঠিক আছে, সেকেন্ড কেসটাকে আমি ধরছি ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। মনে করো কোনো একটা ওয়াইন্ডিং টু একটা কোর ফল্ট হয়ে গেছে, ঠিক আছে, এটা প্রোটেক্টেড জোনের মধ্যেই হয়েছে ফল্টটা, এরকম একটা জায়গায় ফল্ট দেখা দিয়েছে। তাহলে সেই ফল্ট কারেন্টটা রাস্তা কোন দিক দিয়ে পাবে? এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে গিয়ে এই রাস্তা দিয়ে সে ফল্ট কারেন্টটা রিটার্ন করবে। মানে ফল্ট কারেন্টের রাস্তাটা হবে বেসিক্যালি এই পথে, এইখান দিয়ে ফল্ট কারেন্টটা আসবে, এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে এসে এই দিক দিয়ে গিয়ে রিটার্ন হয়ে যাবে, মানে এটা হবে ফল্ট কারেন্টের রাস্তাটা, ঠিক আছে। তো এই ধরনের যদি ফল্ট হয় সেক্ষেত্রে ফল্ট কারেন্টটা যাচ্ছে কোন রাস্তা দিয়ে বলো? নিউট্রাল দিয়ে তো ব্যাক করছেই, নিউট্রাল দিয়ে তো ব্যাক করছেই, মানে এইটা দিয়ে তো যাচ্ছেই কারেন্টটা নিউট্রাল দিয়ে, তার মানে নিউট্রাল সিটি সেই কারেন্টটাকে সেন্স করছে, তার মানে নিউট্রাল সিটির মধ্যে একটা কারেন্ট এদিক দিয়ে এদিকে যাচ্ছে। কিন্তু সেই কারেন্টটা আমাদের কি এই ইয়েলো ফেজ পর্যন্ত পৌঁছাচ্ছে? ইয়েলো ফেজের যে সিটিটা যেখানে আছে সেখান পর্যন্ত কি পৌঁছাচ্ছে? সেখানে পৌঁছাচ্ছে না। এবং তখন কি হচ্ছে দেখো, যেহেতু ইয়েলো ফেজের সিটির মধ্যে সেই ফল্ট কারেন্টটা পৌঁছাতে পারছে না, তার মানে এই তিনটে ফেজের সিটির মধ্যে কিন্তু কোনো আনব্যালেন্স দেখা দিচ্ছে না, মানে এই দিক দিয়ে কিন্তু কোনো কারেন্ট আসছে না, কিন্তু কারেন্টটা আমার এই দিক দিয়ে আসছে, নিউট্রাল সিটিটা দিয়ে কারেন্ট কিন্তু আসছে। তার মানে আমার এই দিক থেকে একটা কারেন্ট এই রিলের মধ্যে ঢুকবে, কিন্তু এদিক থেকে কিছু আর আসবে না। তার মানে কি রিলের মধ্যে একটা নেট কারেন্ট তখন ফ্লো করবে। রিলের মধ্যে যখনই একটা নেট কারেন্ট ফ্লো করছে তার মানে রিলের কয়েলটা এনার্জাইজড হবে এবং রিলে তখন একটা ট্রিপ সিগন্যাল জেনারেট করবে এবং সার্কিট ব্রেকারকে ট্রিপ করিয়ে দেবে। তাহলে এইভাবে আমাদের যে রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট প্রোটেকশন সেটা আমাদের যে স্টার কানেক্টেড সাইড সেই সাইডে যদি কানেক্ট করতে হয় তাহলে এইভাবে আমরা তাকে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তার মানে কি, যদি কোনো এক্সটার্নাল ফল্ট হয় তার জন্য আমাদের রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট রিলে সেটাকে সেন্স করতে পারবে না, কিন্তু যদি কোনো ইন্টারনাল ফল্ট হয় মানে উইদিন দিস ট্রান্সফরমার যদি কোনো ফল্ট হয় সেই ধরনের ফল্টের ক্ষেত্রে রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট রিলে ইমিডিয়েটলি ফল্ট কারেন্টটাকে সেন্স করবে এবং এই রিলেটা অর্থাৎ আরইএফ রিলে একে বলে, রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট রিলে, এটা তখন সার্কিট ব্রেকারকে ট্রিট করিয়ে দেবে, ঠিক আছে। তাহলে বোঝা গেল রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট রিলেটা আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি বোথ সাইডেই থাকছে, এবং এইটাকে কেন আমরা ইউজ করছি না, এটাকে আমরা ইউজ করছি অনলি টু প্রোটেক্ট দ্যাট এক্সক্লুসিভলি দ্য ট্রান্সফরমার ওয়াইন্ডিংস, ট্রান্সফরমার ওয়াইন্ডিং গুলোকে আমরা প্রোটেক্ট করার জন্য ব্যবহার করছি। এবং ট্রান্সফরমার ওয়াইন্ডিং গুলোকে প্রোটেক্ট করার জন্য এর আগে আমরা দেখেছি ডিফারেন্সিয়াল প্রোটেকশন, কিন্তু ডিফারেন্সিয়াল প্রোটেকশন দিয়েও খুব সামান্য পরিমাণ যেখানে ফল্ট কারেন্ট ফ্লো করছিল তার হাত থেকে আমরা ট্রান্সফরমারকে রক্ষা করতে পারছিলাম না। তার জন্য এটা আরেকটা এডিশনাল প্রোটেকশন, যেটা কিনা ট্রান্সফরমারের ওয়াইন্ডিং এর সঙ্গে যদি কোর তার যদি কোনো ইন্টারনাল শর্টিং হয়ে যায় এবং তার জন্য যদি কোনো স্মল অ্যামাউন্ট অফ ফল্ট কারেন্ট ফ্লো করে তার হাত থেকে ট্রান্সফরমারকে বাঁচানোর জন্য এই ধরনের প্রোটেকশন ইউজ করা হবে, ঠিক আছে। এটা নিয়ে কারো ডাউট আছে? রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট প্রোটেকশন রোমেন সামন্ত? হ্যাঁ স্যার। স্যার এটা কি তাহলে লাইন টু লাইন ফল্ট হয় না? লাইন টু লাইন ফল্ট তার জন্য ডিটেক্ট করবে, লাইন টু লাইন ফল্টের জন্য হবে এটা। এবার হচ্ছে লাইন টু, দেখো লাইন টু লাইন ফল্ট সেটা যে হচ্ছে না, লাইন টু লাইন ফল্ট তো ফল্ট কারেন্টটা অলরেডি বেশি থাকছে না। লাইন টু লাইন যখন ফল্ট হয় কোনো একটা পার্টিকুলার লাইনের সঙ্গে আরেকটা লাইন যখন থেকে যায় তখন তো ফল্ট কারেন্টের মাত্রাটা অলরেডি অনেক বেশি, তো সেটাকে তো সেন্স করার জন্য আমাদের অনেক এডিশনাল প্রোটেকশন থাকছে। আমাদের ডিফারেন্সিয়াল প্রোটেকশন আছে, আমাদের নর্মাল যেটা ওভার কারেন্ট আর্থ ফল্ট প্রোটেকশন সেটাও আছে, তো এতগুলো প্রোটেকশন তো আছেই। এগুলো আমাদের লাইন টু লাইন ফল্ট মানে ওভার কারেন্ট হলে সেটাকে ইজিলি ডিটেক্ট করতে পারবে। কিন্তু যখন আমাদের এরকম কোরের সঙ্গে ধরো
আমাদের ওয়াইন্ডিং টাচ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু একটা আর্থ মানে লাইন টু আর্থ ফল্ট। সেখানে ফল্ট কারেন্টের মাত্রাটা কম, সেটাকে আমাদের ডিফারেন্সিয়াল প্রোটেকশন অথবা যে আমাদের নর্মাল ওভার কারেন্ট প্রোটেকশন সেগুলো ডিটেক্ট করতে পারছে না, সেটার জন্যই আমরা এটাকে ইউজ করেছি। এখানে আমাদের কিন্তু লাইন টু লাইন ফল্টকে প্রোটেক্ট করার দরকার নেই, কারণ লাইন টু লাইন ফল্টের সময় অলরেডি ফল্ট কারেন্ট অনেক বেশি থাকে এবং সেটাকে বাকি যে সমস্ত প্রোটেকশনগুলো আছে সেগুলোই ডিটেক্ট করতে পারে। তার জন্য লাইন টু লাইন ফল্ট আমাদের এখানে দেওয়া হয় না, কারণ যেহেতু এখানে নিউট্রাল সিটি ইনভলভড আছে, তো লাইন টু লাইন ফল্ট এটা ডিটেক্ট করতে পারবে না, দরকারও নেই, কারণ লাইন টু লাইন ফল্টের হাত থেকে বাঁচানোর জন্য আমাদের ডিফারেন্সিয়াল প্রোটেকশন বা ওভার কারেন্ট প্রোটেকশনটাই সাফিসিয়েন্ট। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। তার মানে এটা স্যার সিস্টেমের ছোটখাটো ফল্ট গুলোকে ইয়ে করার জন্য, ছোটখাটো ফল্ট এই মানে রেস্ট্রিক্টেড ইন্টারনাল ফল্ট, এবং যদি ফল্ট কারেন্টের মাত্রাটা যেখানে কম, খুবই কম ঠিক আছে? হলে তখন খুবই এই কম হলে রেস্ট্রিক্ট। তখন এটা রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট রিলে কাজ করবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে। আরেকটা প্রোটেকশন আছে ওভার ফ্লাক্সিং প্রোটেকশন, সেটা আমি পরের দিন ডিসক্রাইব করে দেবো, তারপরে আমি মোটর প্রোটেকশনের পার্টে ঢুকবো। ঠিক আছে, আজকে আমি এই পর্যন্তই ডিসক্রাইব করলাম।